সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমার বাম দিকে রয়েছেন রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। দর্শক, দুজন অতিথির মুখ থেকেই ফ্যাসিবাদ নিয়ে শুনব। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, শেখ হাসিনা এবং সাম্প্রতিক সময়ের বাশার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারের প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরন। এর মাধ্যমে আমরা খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 16 ফেব্রুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 অবৈধ ভিওআইপি কলের কারণে সপ্তাহে ক্ষতি 30 কোটি, এক বছরে বেড়েছে অবৈধ 40%। 2013 সংসদ ও উপজেলা নির্বাচন, ইসির বাজেট 1000 কোটি টাকা। 2014 রাজনৈতিক নেতৃত্বে 70% মানুষের আস্থা নেই, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার। রাজধানী ঘিরে গ্যাস নৈরাজ্য, 200 কিলোমিটার অবৈধ লাইন। সড়কের গাছ কেটে নিচ্ছেন যুবলীগের নেতারা। 2015 দুদক 2000 কোটি টাকার দুর্নীতির তথ্য পায়নি, বিদ্যুৎ কেন্দ্র মেরামত প্রকল্প। ব্যাংকিং খাতে 4000 খেলাপি গ্রাহক বেড়েছে। 2016 220 কোটি টাকায় পুলিশের জন্য 12 ব্যারাক। 2017 ব্যাংকে রাখলে টাকা কমছে, সুদ আয় ভিত্তিক গ্রাহকেরা বিপাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে লুটপাটের অভিযোগ। 2018 ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগের কিছু নেই কাদের। 2019 বিএনপি নির্বাচনে এসেছিল অসৎ উদ্দেশ্য নিয়ে, প্রধানমন্ত্রী। বড় পুকুরিয়া কোল স্ক্যাম প্রোব, নো রিপোর্ট পাবলিশড, নান পানিশড। 2020 কুয়েতে মানব পাচারে যুক্ত বাংলাদেশের সাংসদ। প্রার্থীরা ভোটারের কাছে না গিয়ে শোডাউন করাতেই কম ভোট, প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ইলেকটোরাল সিস্টেম হ্যাজ কলাপসড, স্পিকার্স। 2021 হারিস আনিসের সাজাও মাফ করেছে সরকার। আয় ব্যয়ের ভারসাম্য হারাচ্ছে স্বল্প আয়ের মানুষ। Low income group missing vaccine, second consignment of serum vaccine to arrive on February 22. Gap between two doses raised to 8 weeks. 2022 গরিব সংকটে, মধ্যবিত্ত দুর্দশায়, পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি। 26 অনিয়মে 26.5 কোটি টাকার ক্ষতি, নাক কান গলা ইনস্টিটিউটের কম পণ্য নিয়ে পুরো টাকা পরিশোধ। Government moves to raise power, water, gas prices again. 124% overall tariff hike of utility services since 2009. 2023 ডলার সংকটে ভুগছে বিদ্যুৎ জ্বালানি। বাংলাদেশে গণতন্ত্র দুর্বল হলে সম্পর্ক সীমিত করতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত দিলেন শোলে। নো রেসপাইট ফ্রম ডিরেক্ট সেলিং এজেন্ট। 2024 ডলার সংকট, ডিসেম্বরে বিদেশে কার্ডে লেনদেনের রেকর্ড। হাইকোর্ট অর্ডার্স প্রোব ইন্টু ডিটেনশন অফ ইনোসেন্ট ফর কনভিক্টেড জেল লিডার। প্রথমেই যাচ্ছি এবিএম মোশাররফ হোসেন ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমরা একটি সংবাদে দেখলাম রাজধানী ঘিরে গ্যাস নৈরাজ্য, 200 কিলো অবৈধ লাইন এবং সড়কের গাছ কেটে নিচ্ছে যুবলীগের নেতারা। বড় দল হলেই কি এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, নাকি এটা উদ্দেশ্যমূলক মাফিয়া তন্ত্র ছিল? আসলে একটা দল যদি জনগণের ভোটে নির্বাচিত না হয়, অর্থাৎ সে যে কোনোভাবে ক্ষমতায় থাকার জন্য যে কৌশলগুলি অবলম্বন করে, সেই কৌশলগুলি মানুষের মনোজগতে একটা ফেসিবাদী ধারণার উন্মেষ ঘটে। আওয়ামী লীগের এই গত 16 বছর আপনি যেটা বললেন, সেই ফেসিবাদেরই একটা বহিঃপ্রকাশ ঘটনা এইসব ঘটনাগুলো। কারণ যেখানে জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা থাকে না, দায়বদ্ধতা না থাকলে তাদের মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব অটোমেটিক। এটি কি তাহলে এরকম যে আসলে যে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক নাই সেই রাষ্ট্র ওই শাসকের পৈতৃক বা নিজের মনে এরকম? তাই বলে মনে করে। আপনি একটা জিনিস দেখেন, আপনি দেখেছেন যে আজকে বাংলাদেশের ইতিহাসে যারা শীর্ষ নেতৃবৃন্দ, তাদের বিভিন্ন অবদানের ক্ষেত্রে রাষ্ট্র তাদেরকে সম্মান করে, কিন্তু আপনি কোনো পরিবারের সকল সদস্যকে সম্মান করে এটা আপনি দেখেছেন?
যারা রাজনীতির কোনো ভূমিকা নাই, যাদের কোনো অবদান নাই, তাদেরকেও দেখেন তাদের নামে বিভিন্ন স্থাপনা, তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সম্মাননা দেওয়া হয়েছে। এটা হলো গণতন্ত্রহীনতার যে একটি উদাহরণ, এবং জনগণের কাছে যে জবাবদিহিতা করার জায়গাটাকে যে তারা সম্পূর্ণ পরিত্যক্ত করেছে, তারই একটি বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। এই যে আপনি বললেন যে গ্যাস 200 কিলোমিটার অবৈধ লাইন, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। আওয়ামী লীগের আমলে আমি একটা উদাহরণ আপনাকে বলি, এই যে বিদ্যুৎ উৎপাদনের নামে আপনাদের আমাদের বাংলাদেশে 3টা ওয়েতে বিদ্যুৎ উৎপাদন, একটা হলো আপনার কয়লার মাধ্যমে, আরেকটা হলো গ্যাসের মাধ্যমে, আরেকটা হলো আপনার তৈল দিয়ে, ফার্নেস তৈল দিয়ে আপনার উৎপাদন হয়। আপনি দেখবেন যে আওয়ামী লীগের আমলে 15 বছরে আমরা এখন পর্যন্ত যতটুকু দেখেছি পত্রপত্রিকায়, প্রায় 1,20,000 কোটি টাকা তারা এই যে রেন্টাল, কুইক রেন্টালের নামে, মানে ভাড়ার নামে তারা আওয়ামী লীগের নেতাদেরকে এটা টোকন দিয়েছে, উপহার দিয়েছে তাদেরকে। 1 মেগাওয়াট বিদ্যুৎ কেউ সাপ্লাই দেয়নি, অথচ টাকা নিয়ে গেছে। আর এই গ্যাস, এইটা তো আওয়ামী লীগের নেতাদের, কর্মীদের, যুবলীগ, ছাত্রলীগ আপনারা যে বলেন, এদের একটা বিজনেস, অমুকের একটু গ্যাসের লাইন দিয়ে দেবে, এত টাকা দিতে হবে। বিরোধী পক্ষের কোনো ফ্যাক্টরি আছে, তার লাইন কেটে দিতে হবে, আবার তার সাথে একটা সমঝোতা করে এত টাকা দিলে আপনি, আবার লাইন দিলে অনেক সময় গ্যাসের বিল দেয়া লাগে না। হ্যাঁ, এরকম বহু আছে। সুতরাং এইটা হলো জবাবদিহিতার যে একটা সংস্কৃতি, তারই একটি। আর আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন, এই যে যুবলীগ, ছাত্রলীগরা, এদের কাছে তো কোনো আইন ছিল না, এবং আমরা দেখেছি নিউজে যে রাস্তার গাছ কেটে নিয়ে গেছে। আর এটা তো গাছ তো স্বাভাবিক। আপনি দেখা গেছে যে আপনার ফ্যাক্টরি, আপনার সম্পত্তি, আপনার মার্কেট তারা দখল করে চালাচ্ছে, বহু ঘটনা ঘটেছে এরকম। তো সুতরাং এটা হলো, সেটা কি মানে আপনারা তো যারা প্রত্যক্ষভাবে রাজনীতি করেন, আপনাদেরটা না হয় প্রতিপক্ষ বা বিরোধী রাজনৈতিক মতের কারণে নিতে পারে, সাধারণ মানুষের গুলো নিত কি অজুহাতে? সাধারণ মানুষের তো নেওয়া তো আরো সহজ, কারণ আমরা তো তবু একটা প্রতিবাদের জায়গা আছে, আমরা বলার মতো জায়গা আছে, সেই সাহস আছে। সাধারণ মানুষ তো কথাটা বলার মতো, কারণ তার একদিকে সম্পদ গেছে, অন্যদিকে আপনি তার জীবনটাও আপনি শেষ করবেন। এরকম বহু ঘটনা আছে। আপনি দেখেন, এই যে আমরা এখন লক্ষ্য করছি, এই যে একটা পত্রিকা খুব সিরিয়াসলি নিউজ হচ্ছে যে একটা দেশের সর্বোচ্চ যিনি রাষ্ট্রীয় শাসন করে, একটা শিল্প গোষ্ঠীর একটা মার্ডারে 100 কোটি টাকা নিয়েছে বলে আমরা শুনেছি। এখন তারা বাংলাদেশে প্রভাবশালী একটা শিল্প গোষ্ঠী, এবং তাদের একটা ইনফ্লুয়েন্স কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আছে। তারা যদি টাকা দিয়ে সেখানে নিজেরা টিকে থাকতে হয়, আপনি, আমি বা একটা সাধারণ মানুষের অবস্থা সেখানে কি দাঁড়াবে, এটা নর্মাল বোঝা যাচ্ছে। তো সুতরাং তারপর আপনি আরেকটা দেখেন, এই যে আওয়ামী লীগের শাসন আমলে আপনার নিয়ম কানুন, রাষ্ট্রীয় যন্ত্রকে কিভাবে ব্যবহার করেছেন। আয়নাঘর আপনি দেখেন, একটা সুশৃঙ্খল সেনাবাহিনী আমাদের গর্ব, আমরা বলি সেনাবাহিনী আমাদের গর্বের ধন, সেই সেনাবাহিনীকে ব্যবহার করে একটা আয়নাঘর তৈরি করেছে। আজকে এই যে জেনারেল জিয়া করে এক লোক, যে কিভাবে বিরোধী পক্ষকে দমন করার জন্য উনি গুম, এবং আমরা শুনেছি তিনি স্বীকার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে কার নির্দেশে তিনি এই কাজগুলো করেছেন, কি পদ্ধতিতে করেছেন। আপনি দেখেন যে রাষ্ট্র যেখানে একটা নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, সেখানে এই যে সামান্য আপনি গ্যাসের লাইন বললেন, আমি মনে করি এইটা খুব ঠুনকো উদাহরণ। শেয়ার মার্কেটের যিনি চেয়ারম্যান ছিলেন, শিবলি রুবায়েত, উনি ওখান থেকে 300 কোটি টাকা শুধু প্রাইম মিনিস্টার এবং তার পরিবারকে দিয়েছে শেয়ার কারসাজি করে। তো এইরকম এমন কোন সেক্টর নাই, এমন কোন জায়গা নাই যেখানে ওরা লুটপাট করে নাই। দেশটাই কিন্তু তারা খেয়ে ফেলেছে। আজকে দেখেন আপনি, এই আমরা যতটুকু দেখি যে একটা গভর্নমেন্ট, এখন একটা ইউনিসেনেতে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসছে, কোনো বিনিয়োগ নাই, ব্যাংকগুলি তারল্য সংকট। কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের একজন মানে ডেপুটি গভর্নর এসকে সুর, তার লকারে কত টাকা পাওয়া গেছে, এটা লকারে রেখেছে, যেটা তো লকারে এটা বোঝা যায় যে এটা খুললেই দেখা যাবে দৃশ্যমান। আর কত পাচার করেছে, কত চুরি করেছে, সেটা তো অন্য জিনিস। তো এইভাবে প্রতিটি সেক্টরকে এমনভাবে দুর্নীতিগ্রস্ত করেছে, এমনভাবে নিজেদের সম্পত্তির মতো ব্যবহার করেছে। এটি আসলে কোন পদ্ধতিতে গেছে তারা? রাষ্ট্রের তো এগুলোর জবাবদিহিতার জন্য নানান ধরনের টুলস বা ইনস্টিটিউট ছিল। তা আপনি মনে করেন যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলি কি ফাংশন করতে তারা দিয়েছে? বিচার বিভাগের সবচেয়ে মানুষের আস্থার জায়গা হলো বিচার বিভাগ, সেখানে নগ্ন দলীয়করণ না, কিন্তু এখানে তো আন্তর্জাতিক মহল রয়েছে, তাদেরও তো এক ধরনের আন্তর্জাতিক, আমরা তো দাতাদের নানান ধরনের সাহায্য সহযোগিতা নির্ভর, সেক্ষেত্রে তাদেরকে কিভাবে ম্যানেজ করেছেন? তাদেরকে আপনি ম্যানেজ দেখেন। আজকে আপনি দেখেন যে আমি যদি একটা উদাহরণ দেই, আজকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনি দেখেন, একই প্রকল্প রাশিয়া ভারতে নির্মাণ করছে, বাংলাদেশও নির্মাণ করে দিচ্ছে। ভারতের এটার কস্ট হলো $3 বিলিয়ন, আর আমাদের $7 বিলিয়ন। জি, আমরা একটু রাশেদ খানের কাছ থেকে এই বিষয় শুনে আসি। রাশেদ খান, আসলে এবিএম মোশাররফ ভাই যেভাবে বলছিলেন যে লুটপাটের জন্যই তিনি এটি করেছেন, এবং বড় বড় মেগা প্রকল্প থেকে শুরু করে ছোট একেবারে মহল্লার ছোট ছোট প্রকল্পেও আওয়ামী লীগ লুটপাট করেছে।
এটি এক ধরনের তো তিনি কিন্তু বৈধতা নিয়েছেন, হ্যাঁ, এবং আমরা দেখেছি বড় বড় রাষ্ট্রও কিন্তু শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে। এটি কিসের স্বার্থে বড় রাষ্ট্রগুলো তাকে বৈধতা দিয়েছে, বা আপনারা অনেক সময় অভিযোগ করে থাকেন যে তাকে বসিয়ে রেখেছে, ক্ষমতায় রাখা হয়েছে, এটি আসলে কেন রাখা হয়েছে? বাংলাদেশ কি তাহলে আমাদের অস্তিত্ব বা আমাদের অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছিলাম কিনা? আপনার কাছে কি মনে হয়? ৭১-এ আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, এদেশের মুক্তিকামী মানুষ রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, সংগ্রাম করেছিল এবং একটি ভূখণ্ড পেয়েছিলাম। সেই ভূখণ্ড সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে সাজানোর কথা ছিল, কিন্তু আমরা সেটি পারিনি। কেন পারিনি? কারণ ভারত আমাদের যুদ্ধে সহযোগিতা করলেও আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে বাঁচি, এটি আসলে তারা চায়নি। তারা চেয়েছে যে তাদের করদ রাজ্য হয়ে আমরা বেঁচে থাকি। এই জন্য মূলত ভারত সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং শেখ হাসিনা তার যে লুটপাট, দুর্নীতি, অন্যায়, অবিচার এবং এর মাধ্যমে যে ধরনের সম্পদ অর্জন করেছে, সেটা অবশ্যই ভারতের সরকারকে না দিলেও ভারতের সরকারের সাথে যে সকল ব্যক্তি মহল রয়েছে তারা অবশ্যই এর ভাগ পেয়েছে। কারণ দেখেন, এই যে আদানির সাথে যে চুক্তি কেন করলো? সেই চুক্তি করার পিছনে আসলে কি কারণ আছে? আদানি হলো মোদির কোম্পানি। এখন আদানিকে যদি কোনো প্রকল্প আপনি দেন, তার মানে কি? তার মানে মোদিকে শেয়ার দিলেন, ওই সরকারকে শেয়ার দিলেন। এইভাবে আসলে সরাসরি যে টাকা দিয়েছে সেটি না, বিভিন্ন প্রকল্প দিয়েছে। এবং এই যে বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইন, এটা কেন দিল? ভারতের সুবিধার জন্য। ভারতের সরকার যাতে করে তাদের ট্রানজিটটা ভালোভাবে করতে পারে, অল্প ট্যাক্সে বা অল্প খরচে বা বিনা ট্যাক্সে যাতে করতে পারে। এই যে সুযোগ সুবিধাগুলো দিল, এখন এগুলো তো আসলে কোনো গণতান্ত্রিক সরকার থাকলে দিত না। যেহেতু বাংলাদেশকে তারা করদ রাজ্য বানিয়েছিল এবং এই রাজ্যে তারা তাদের একটি সরকারকে দায়িত্ব দিয়েছিল। কিভাবে? সেটি হলো ভোট ছাড়া, দমন পীড়ন করে, এদেশে ভারতীয় রয়ের এজেন্ট তৈরি করার মাধ্যমে, এদেশের বিভিন্ন সেক্টরে ভারতের সুবিধাভোগী তৈরি করার মাধ্যমে। দেখেন, বাংলাদেশের সরকারি কর্মকর্তারা, বিসিএস যারা ক্যাডার হয়, তারা কি করত? ভারতে প্রশিক্ষণ নিত। ভারতে কি প্রশিক্ষণ দেয়? আমরা শুনেছি যে নানানভাবে ব্ল্যাকমেল করে, কাউকে নারী দিয়ে, কাউকে টাকা দিয়ে, কাউকে সুবিধা দিয়ে, এবং পরবর্তীতে যখন এই কর্মকর্তারা ভারতের কথা শোনে না, তখন ভয় দেখায় যে তাদের ভিডিওগুলো, অডিওগুলো, এই যে সুবিধা দিয়েছে, টাকা দিয়েছে, এগুলো ফাঁস করে দিবে। বেশ কয়েক বছর ধরে আমরা হানি ট্র্যাপ নামের একটি শব্দের সাথে পরিচিত। এই হানি ট্র্যাপ কারা করে? করে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদেরকে ওই হানি ট্র্যাপে ফেলিয়ে মূলত তাদেরকে বিভিন্ন কাজ করতে বাধ্য করা হতো। এবং এই ট্র্যাপে পড়েই মূলত বাংলাদেশের সরকারি কর্মকর্তারা ভারতের র এজেন্ট অনেকে হয়েছিল। সবাই যে খারাপ ছিল আমি বলবো না, তবে বাংলাদেশকে যেভাবে ধ্বংস করা হয়েছিল, কিসের মাধ্যমে? আমলাতন্ত্র তৈরি করার মাধ্যমে এবং একই সাথে গণতন্ত্রকে ধ্বংস করার মাধ্যমে। আমলাতন্ত্র তৈরি করেছেন গণতন্ত্র ধ্বংস করে। গণতন্ত্র ধ্বংস হলে তো শেখ হাসিনার একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেটিও অনেক পুরনো রাজনৈতিক দল, সেই দলও তো ধ্বংস হবার কথা। শেখ হাসিনা মানুষের উপরে এমনভাবে জুলুম করেছে, নিপীড়ন করেছে, মানুষ আসলে ক্ষুব্ধ। সাধারণ মানুষ এতটাই শেখ হাসিনার উপরে অখুশি, তার যে নির্যাতন, নিপীড়ন, এর একটা বহিঃপ্রকাশ হলো এই যে ধানমন্ডি ৩২-এ ভাঙচুর বলে এবং সারা দেশে যে ভাঙচুর হয়েছে, যা কিছু ঘটেছে, এগুলো কিন্তু জনগণের খবরের বহিঃপ্রকাশ। সরকারের যে বিবৃতি আপনি নিশ্চয়ই দেখেছেন, যে সরকার যে একটি বিবৃতি দিয়েছে, সেখানে তিনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনা ভারতে বসে যে ষড়যন্ত্র করছে, এখনো পর্যন্ত সে আসলে অনুতপ্ত না। এই যে আবু সাইদ বলেন, সে বলে যে এটা নাকি আসলে কোনো মানে আর্টিফিশিয়াল মাধ্যমে নাকি এই আবু সাইদের যে এআই দিয়ে তৈরি করা হয়েছে। তো এই যে একটা কথাবার্তা বলছে, এটা আসলে কি ধরনের আচরণ? এটা সাইকোপ্যাথ। শেখ হাসিনা আমি মনে করি সাইকোপ্যাথ হয়ে গেছে। এই কারণে মূলত শেখ হাসিনা ভারত থেকে অডিও ফাঁস করছে, নানান ষড়যন্ত্র করছে। সরকারের দায়িত্ব আছে, দায়িত্ব হলো শেখ পরিবারে যারা অন্যায় করেছে তাদেরকে গ্রেপ্তার করা, যারা আওয়ামী লীগের হাইকমান্ড ছিল তাদেরকে গ্রেপ্তার করা, একই সাথে ভারতের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তির যথাযথ ব্যবহার করা, এবং এর মাধ্যমে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যারা ভারতে পালিয়ে গেছে তাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া। একটি সংবাদে দেখলাম ২২০ কোটি টাকায় পুলিশের জন্য ১২টি ব্যারাক নির্মাণ করা হয়েছে। শেখ হাসিনার প্রশাসনিক ভাবনা কি ক্লাসিক্যাল ফ্যাসিবাদের মতো ছিল কিনা? নইলে পুলিশের জন্য ব্যারাক নির্মাণে এত বেশি বরাদ্দ কেন? এই যে রাষ্ট্র, এটাকে আসলে পুলিশি রাষ্ট্র বানানো হয়েছিল।
এটা কোনো জনগণের রাষ্ট্র ছিল না। গণ অভ্যুত্থানের সময় দেখেন যে পুলিশ কিভাবে ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছে। পুলিশের 80% মূলত আওয়ামী লীগের পরিবারের, ছাত্রলীগের। সুতরাং এই ক্ষেত্রে আপনি কিভাবে মনে করেন যে পুলিশ আসলে জনগণের পক্ষে কাজ করবে? যেহেতু শেখ হাসিনা পুলিশকে দলীয়করণ করলো, তো এই পুলিশকে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা, সন্তুষ্ট করা শেখ হাসিনার দায়িত্ব ছিল। এবং আর সেই এই পথেই জন্যই নিয়ে গিয়েছেন। হ্যাঁ, এই জন্যই মূলত এইভাবে পুলিশের পিছনে ইনভেস্ট করা, বেতন বাড়ানো, পুলিশকে বিভিন্ন সুবিধা দেওয়া, এই কাজগুলো শেখ হাসিনা করেছে। শেখ হাসিনা ভাবতো যে জনগণকে দিয়ে আমার আর কিছু হবে না, জনগণের আমার আর প্রয়োজন নাই, আমি রাষ্ট্রটা পুলিশের মাধ্যমে, র্যাবের মাধ্যমে, বিজিবির মাধ্যমে আমি সাজিয়েছি। এই রাষ্ট্র আমি মরার আগে বা মরার পরেও এমনভাবে সাজিয়েছি, আমার যে সজীবদের জয় বলেন, পুতুল বলেন, বা যে সকল পরিবারবর্গ ছিল, তারাও যদি শেখ হাসিনার মৃত্যুর পরে ক্ষমতায় আসতো, শেখ হাসিনার চিন্তা ছিল যে এই ক্ষমতা কেউ আসলে ধ্বংস করতে পারবে না। কিন্তু সীমা লঙ্ঘন করলে তিনি যে আসলে টিকতে পারেন না, যেটি আমাদের ইসলামেই বলা আছে যে সীমা লঙ্ঘনকারীর দায়িত্ব কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নেন। শেখ হাসিনা যেভাবে অন্যায় করেছে, দেখেন আসমান থেকে আমার কাছে মনে হয় এই তরুণ তুর্কিরা এরা আবাবিল পাখি হয়ে এসেছিল। শেখ হাসিনার পুলিশ গুলি চালাচ্ছে, হত্যা করছে। আপনি নিশ্চয়ই জানেন যে ডামি স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে পুলিশের কর্মকর্তা গিয়ে কি বলছে, স্যার 4টা মারলে 4টাই পড়ে থাকে, বাকিরা কেউ পালায় না, 1টা মারলে 1টাই পড়ে থাকে, বাকিরা কেউ পালায় না। তো দেখেন কিভাবে আবাবিল পাখির ন্যায় প্রতিরোধ গড়ে তুলেছিল। সুতরাং হাসিনার মেয়াদ আসলে শেষ হয়ে গেছে। আমি সরকারকে বলবো এই মুহূর্তে গণহত্যার বিচারটা দ্রুত করেন। মোশাররফ ভাই, আরেকটি বিষয়ে আপনার কাছ থেকে একটু আলোচনা শুনবো। আয় ব্যয়ের ভারসাম্য হারাচ্ছে স্বল্প আয়ের মানুষ। জীবনযাত্রার মান এত বেড়ে গেল কেন? এটা কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, না মানুষের অতিরিক্ত চাওয়া? এই যে সিন্ডিকেশন, একটা নির্দিষ্ট গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দেওয়া, যার কারণে অনেকে তো এখানে তো এই যে সালমান রহমান, আপনি দেখেন এক জনতা ব্যাংক থেকে উনি 27,000 কোটি টাকা লোন নিয়েছে, অথচ ব্যাংক এখন দেউলিয়ার মতো, কোনো তার নাই। তারপর এই যে এসালম গুরু আপনি দেখেন, সামিট গ্রুপ। আমি একটা উদাহরণ আপনাকে দেই, যে আপনি যদি কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করেন, তাহলে পার ইউনিটে আপনার খরচ যাবে 4 থেকে 6 টাকা। আপনি হিসাবটা করেন কয়লা, আর আপনি যদি গ্যাস দিয়ে করেন তাহলে সর্বোচ্চ 7 থেকে 8 টাকা যাবে। শেখ হাসিনা এই যে রেন্টাল, কুইক রেন্টালের নামে এই যে সামিট পাওয়ার আপনি বলছেন, ফার্নেস অয়েল দিয়ে তাদেরকে বিদ্যুৎ উৎপাদন করার অনুমতি দিয়েছে, তার খরচ হলো 27 টাকা 10 পয়সা। অর্থাৎ কি পরিমাণ চুরির উনি সুযোগ করে দিয়েছে, যার মাসুলটা এখন তো আমরা, এই যে আদানির কথা বলছে আপনি, রাশেদ খান আদানির কথা বলেছে, আপনি 1 মেগাওয়াট বিদ্যুৎ আপনি তার কাছ থেকে এখনো আনেন নাই, উনি আমার 10,000 কোটি টাকা আমার কাছে যাচ্ছে, এবং ইন্টারন্যাশনাল চুক্তি অনুযায়ী আমরা দিতে বাধ্য। এবং এই চুক্তি তো এক পেশে হোক, আপনি তো এই যে চুক্তিগুলি সবচেয়ে বড় সংকটটাকে, চুক্তিগুলি তো G2G, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয়, আপনার লাইবিলিটি তো গভর্নমেন্ট দেশ, অথচ এর পার্সেন্টেজ নিয়ে, এর সুবিধা নিয়ে আওয়ামী লীগ চলে গেছে। এমনি ভাবে বাংলাদেশের অর্থনৈতিকটাকে একটা এমন অবস্থায় নিয়ে গেছে, যার জন্য আজকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এই যে মুদ্রাস্ফীতি হচ্ছে, আপনার বিনিয়োগ নাই, আপনার কর্মসংস্থান নাই, এর একটা ইম্প্যাক্ট, প্রভাব তো আপনার। কিন্তু আমরা তো খাদ্যে সারপ্লাস ছিলাম, আমাদেরকে দেখানো হয়েছে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ না, আমরা ধরেন আমাদের এই ক্রেডিট আপনি নট গভর্নমেন্ট, এই ক্রেডিট আপনি দিতে হলে আমাদের কৃষক ভাইদেরকে দিতে হবে। কিন্তু সেই কৃষকও তো না খেয়ে মরছে। না কৃষক, আপনি বলছে এই যে যদি আপনি যেটা বলছেন আমাদের ধান উৎপাদনে আমরা যে স্বয়ংসম্পূর্ণ, এর সম্পূর্ণ ক্রেডিট আমাদের কৃষকরা ঘাম ঝরিয়ে অজস্র পরিশ্রম করে তারা এই ফসল উৎপাদন করে, তারপরে কিন্তু তারা সঠিক মূল্যটা পায় না। এই যে আপনি দেখেন হাসিনা সাধারণ বাংলাদেশের মানুষের সাথে কি পরিমাণ প্রতারণা করেছে। আমরা 2008-এর নির্বাচনে আমরা প্রার্থী ছিলাম, বলেছে যে আমাকে যদি ভোট দেন আমি 10 টাকা দামের চাল খাওয়াবো। উনি কি খাওয়াতে পেরেছে? উনি বলেছে আমি বিনামূল্যে সার দেবো, ঘরে ঘরে। হ্যাঁ, বিএনপির আমলে 360 টাকার সার এখন আমরা 1400 টাকার উপরে উনি দিয়েছে বিনামূল্যে। উনি বলেছে ঘরে ঘরে চাকরি দেবে, একমাত্র আওয়ামী লীগ গণনা ছাড়া কারো চাকরি দেয় না, বরং অসংখ্য লোকের চাকরি উনি খেয়ে দিয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক প্রিন্সিপালটা কি, বা আওয়ামী লীগের রাজনীতির বেসিক প্রিন্সিপালটা কি? এর মধ্যে কি জনগণের কোনো অস্তিত্ব কখনোই ছিল না, কোনো কালেই ছিল না? আপনি যদি দেখেন এই দলটা যখন জন্মগ্রহণ করেছিল তখন নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, এর নেতা ছিলেন আহমেদ খান ভাসানী। উনি সেই প্রতিষ্ঠাতাকে অস্বীকার করে, আওয়ামী লীগ কোনোদিন স্বীকার করে মাওলানা ভাসানীর অবদান আছে? আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক এমন ব্যবহার তার সাথে করেছে, এমন আচরণ করেছে যে উনি কিন্তু শেষ পর্যন্ত পাগল হয়ে গেছে। ওনার গুরু ছিলেন সোহরাওয়ার্দী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী,
তাকে পর্যন্ত বাদ দিয়ে উনি আওয়ামী লীগকে পুনর্জীবন করেছেন। তো সুতরাং আওয়ামী লীগ তো আজীবনই হটকারী সিদ্ধান্তের মাধ্যমে আজকে এই পর্যন্ত এসেছে। আর প্রতিবার কোনো না কোনো শক্তিকে উনি ব্যবহার করেছে, কখনো প্রতিবেশী রাষ্ট্র, কখনো বাংলাদেশের আমলাদেরকে, কখনো প্রশাসনের অন্য লোকদেরকে, এর মাধ্যমে ওনারা বারবার ক্ষমতা এসেছে। একই বিষয়ে রাশেদ খানের কাছ থেকে শুনে আসি। রাশেদ খান, আপনিও কি এবিএম মোশাররফ হোসেনের সাথে একমত কিনা যে স্বল্প আয়ের মানুষরা যে ক্রয় ক্ষমতা হারিয়েছে, জীবনযাত্রার মান কমে গেছে এবং দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি বছরের পর বছর বেড়েই গেছে, এর পেছনে দায় কার ছিল? কোনো সিস্টেম, না আওয়ামী লীগের নিজস্ব লুটপাট বা মাফিয়াতন্ত্র, যেটি মোশাররফ ভাই বললেন যে তাদের নির্দিষ্ট গোষ্ঠীকে স্বার্থ হাসিল করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কিনা? এই যে আওয়ামী লীগের রাজনীতি বাকশাল গঠনের মাধ্যমে শেষ, আওয়ামী লীগ নামটি আবার ফিরে আসলো মূলত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করুণায় এবং দয়ায়। তিনি একটি বহুদলীয় গণতন্ত্রের নামে তিনি আসলে সবাইকে রাজনীতি করার সুযোগ দিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ ব্যাক করলো। এখন আওয়ামী লীগকে মানুষ কিন্তু মেনে নেয়নি, গ্রহণ করেনি। আওয়ামী লীগ তারপরে কি করলো? তারপরে ৮৬ ইলেকশনে যেটি এরশাদ করেছিল, যেখানে শেখ হাসিনা নিজে সে চট্টগ্রামের লালদিঘির ময়দানে বলল যে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেঈমান। তিনি নিজেই পরের দিন এসে ঢাকা এসে ইলেকশনের ঘোষণা দিয়ে জাতীয় বেঈমান নিজে হয়ে গেলেন। ৮৬ নির্বাচন থেকেই মূলত আওয়ামী লীগ আবার পলিটিক্সে আসলো। এরপরে ৮৮ নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু তখন সেই নির্বাচনে আর যায়নি। যখন বুঝলো যে আগামীতে আসলে এই জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ আছে, তখন তারা আবার আন্দোলন শুরু করলো। দেখেন ৯৬ ইলেকশনে শেখ হাসিনা প্রতারণা শুরু করলো একদম মুনাফিকের মতন। সে তসবিহ হাতে নিল, হিজাব পরলো, সে নেকাব পরলো, মানুষের দ্বারে দ্বারে গেল, মিডিয়াতে কান্নাকাটি করলো যে আমাদেরকে এইভাবে, যে আমাদেরকে একটিবারের মতো সুযোগ দেন, ক্ষমা করেন, দয়া করেন। এই দেশের আবেগী জনগণ কি করলো? দয়া করলো, যার ফলাফল আমরা দেখলাম যে এই ২৪-এর গণ অভ্যুত্থান। অর্থাৎ আওয়ামী লীগ আসলে এই যে শেখ হাসিনা, শেখ মুজিব বা তার পরিবারের হাতে একটি প্রতারণার মাধ্যমে এসেছিল। এখন তো আর শামসুল হক বলেন, ভাসানী বলেন, তাদের পরিবারের কেউ ওইভাবে রাজনীতি করে না বা ওই পজিশনেও নাই যে দলটা তারা এখন এই মুহূর্তে চাইলে কিন্তু তারা নিতে পারে, কিন্তু ওই সুযোগটা নাই। তো আওয়ামী লীগ যেহেতু এই প্রতারণার আশ্রয় নিয়ে সবসময় রাজনীতি করেছে, তো এই প্রতারকরা সবসময় নিজের পরিবার ছাড়া আর কারো চিন্তা করে নাই। দেখেন এই যে শেখ হাসিনা পালিয়ে গেল, কাকে নিয়ে? শেখ রেহেনা এবং তারেক সিদ্দিকী, কারণ অপকর্মের মূল হোতা ছিল তারেক সিদ্দিকী। তো সেই জায়গায় তার পরিবার, অন্যান্য যে সদস্যরা ছিল, তাদেরকে কিন্তু আগেই শেখ হাসিনা বুঝতে পেরেছে যে এইবার একটা সমস্যা সৃষ্টি হতে পারে, এতগুলো মানুষ মারা গেছে। সে জয়কে আগে পাঠিয়ে দিয়েছে এবং নিরাপত্তার স্বার্থেই মূলত এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরি শেখ আপনার পুতুলকে দিয়েছে। এখন পুতুলের কি চাকরি করে খাওয়া লাগে? তার মা এত লুটপাট করেছে, ভাই লুটপাট করেছে, পুতুল তো কম করে নাই, পুতুলও করেছে। তারপরেও ওই চাকরি মূলত ভারতে একটা সেফ জোনে থাকা। এরপরে আপনার ওই যে রেদওয়ান সিদ্দিকী বলেন, সবাইকে, এমনকি পরশ বলেন, তাপস বলেন, সবাইকে আগেই পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ শেখ হাসিনা তার পরিবার এবং অন্যান্যদের ছাড়া আসলে তার হাইকমান্ডে যারা ছিল এদের ছাড়া আসলে কিছু বুঝতো না। এমনকি আমি এটি মনে করি যে আওয়ামী লীগের একজন খুব তৃণমূলের একজন সমর্থক, নিরীহ কর্মী, তার চিন্তাও শেখ হাসিনা করে নাই। শেখ হাসিনার সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য যারা সবসময় শেখ হাসিনার পাশে ছিল, তাদেরকে শেখ হাসিনা সবসময় সুখে রেখেছে। আর যেখানে তৃণমূলের, আওয়ামী লীগের সমর্থক কর্মী চিন্তা করে নাই, সেখানে সাধারণ জনগণের চিন্তা আওয়ামী লীগ কেমনে করবে? সুতরাং এই যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, আমার মনে হয় চালের কেজি তো শেখ হাসিনা বলেছিল যে আমরা ক্ষমতায় গেলে আমরা খাওয়াবো 10 টাকা কেজি। তো সেক্ষেত্রে তো চালের দাম 100 টাকা কেজি হয়ে গেল শেখ হাসিনার আমলে, 80 টাকা কেজি, 60 টাকা কেজি। সব থেকে খারাপ যে চাল, মোটা চাল, সেটাও কিন্তু 60 টাকা কেজি। তো সেই জায়গায় শেখ হাসিনা কিন্তু কখনোই আমার মনে হয়নি যে আসলে জনগণের চিন্তা করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগের কিছু নয়, ওবায়দুল কাদের এই কথাটি বলেছিলেন। এটি কোন ধরনের বক্তব্য তিনি দিলেন? আমরা দেখলাম যে হাজার হাজার মানুষ তখনও এই ডিজিটাল নিরাপত্তা আইনে কেউ আদালতের বারান্দায়, কেউ জেলখানায়, কেউ বা পালিয়ে বেড়াচ্ছিলেন। দেখেন এই আইনের একটি মামলায় কিন্তু আমিও জেলে ছিলাম। সেটা, এই আইনটা শুরুতে ছিল তথ্য প্রযুক্তি আইন। তো ওই আইনে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আমাকে অ্যারেস্ট করা হয়। ওই সময় একটানা 15 দিন আমি রিমান্ডে ছিলাম এবং 3 দিন পুলিশের হেফাজত। সর্বমোট প্রায় 18 থেকে 19 দিন আমি কিন্তু পুলিশের রিমান্ডে ছিলাম, নির্যাতনের শিকার হয়েছি। আমাকে হাত বেঁধে, চোখ বেঁধে, গলায় গামছা ঢুকিয়ে আমাকে কিন্তু ব্যাপকভাবে, সাপকে যেভাবে মানে না, ওইভাবে কিন্তু আমাকে নির্যাতন করা হয়েছে। আমি
যতদিন আসলে আমি কারাগারে ছিলাম আমি ঘুমাতে পারি নাই ব্যথায়। এমনকি এখনো পর্যন্ত সেই ব্যথায় কিন্তু আমি ভুগি, আমার হাত কামড়ায়, পা কামড়ায়। তো এই যে এই আইনে গ্রেপ্তার করার পরে অসংখ্য মানুষকে, আমার মতন অসংখ্য মানুষকে নির্যাতন করেছে এবং এই সাইবার ক্রাইম ইউনিটকে মূলত শেখ হাসিনার একটি টর্চার সেল বানানো হয়েছিল, যেমনিভাবে আপনার ডিজিএফআই আয়নাঘর তৈরি করেছিল। এইভাবে বিভিন্ন জায়গায় কিন্তু শেখ হাসিনা আপনার জনগণের মুখ বন্ধ করার জন্য বিভিন্ন ভাওতাবাজি আইন, ফেসিবাদী আইন তৈরি করেছিল এবং সেই জনগণের কণ্ঠ রুদ্ধ করে একটি নিপীড়কমূলক আইনই ছিল ডিজিটাল সিকিউরিটি আইন। এবি মোশাররফ ভাই, সেটি হচ্ছে যে আমরা বিশ্ব ইতিহাস যদি দেখি, ফ্যাসিবাদের ইতিহাস, বিশেষ করে ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অধিকাংশ জায়গায় একেবারে অকার্যকর করে দেওয়া হয়, বিশেষ করে তার প্রচার যন্ত্র বা ফ্যাসিবাদের কিছু আইন থাকে সেই আইনগুলো অকার্যকর করে দেওয়া হয়। কিন্তু আমরা কিন্তু হাসিনার পতনের পরে সেই বিষয়গুলো ওইভাবে দেখছি না। তাহলে কি শেখ হাসিনা ফ্যাসিবাদ ছিল না, অন্য কিছু ছিল? আমরা কিন্তু বারবার রাজনৈতিক দল হিসাবে আমরা বলেছি শেখ হাসিনা বাংলাদেশটাকে একটা আওয়ামীকরণ করেছে। যেমন আপনার যে কথাটি রাশেদ খান, আমি নিজেও দেখেছি, আমি যখন জেলে ছিলাম। এখন ধরেন আমাদের অনেক কিশোর আছে, মানে শিশুরা আছে, এরা কিন্তু বোঝে না, একটা ফেসবুক দেখলো, একটা লাইক দিয়ে দিল, একটা শেয়ার করে দিল, ওদের কিন্তু ধারণা নাই যে এর প্রক্রিয়াটা কী হবে। আমি একটা ঘটনা আমার মনে আছে যে আমরা যখন জেলে ছিলাম, সিরাজগঞ্জ একটা কলেজের ছেলে, সে মনে হয় যে অনেকে দেখেন একটা ছবিতে সে লাইক দিয়েছিল। ও আমাকে বলে, ওই ছেলেটা আমরা দেখলাম যে ফ্লোরে হাঁটতে পারছে না, হামাগুড়ি দিয়ে আছে। কি যে তোমার কি হয়েছে? ওকে ধরে এনে এত নির্যাতন করা হয়েছে, অথচ ওই ছেলে বলছে দেখেন আমি স্টুডেন্ট, আমি এটা বুঝি নাই, কিছু না। অর্থাৎ নিপীড়নের মাধ্যমে সবার মুখটা ওনারা বন্ধ করতে চেয়েছিলেন। এই ডক্টর ইউনূস সরকার কিন্তু একটা সবার আকাঙ্ক্ষার একটি প্রতিফলন। উচিত ছিল এই আইনগুলি বাতিল করে দাও অথবা স্থগিত করে দাও, কিন্তু এখনো কিন্তু সেটা হয়নি। বরং আমরা দেখি এই যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ব্যবহার করে বাংলাদেশে এখনো কিন্তু তারা এই সরকার উস্কানো দিচ্ছে, প্রতারণা চালাচ্ছে। সুতরাং আমরা অনুরোধ করবো আজকে আপনার এই টকশোর মাধ্যমে যে দ্রুত গতিতে শেখ হাসিনার এই যে ফেসিবাদী আইন বলেন, নিবর্তনমূলক আইন যেগুলি উনি করেছে, মানুষকে নির্যাতন করেছে, দ্রুত এগুলি বাতিল করে গণমানুষের কল্যাণের জন্য ওনারা যদি কোনো আইন দরকার করুক, কোনো অর্ডিন্যান্সের মাধ্যমে এখন সবকিছুই করা সম্ভব। কিন্তু সেক্ষেত্রে এই সরকারের মধ্যে আমরা কিছুটা যেন শীতলতা দেখতে পাচ্ছি মারাত্মকভাবে। নিশ্চয়ই সরকার করবেন। এই সরকারকে আপনার পরামর্শ এবং প্রত্যাশা কি, ছোট্ট করে 30 সেকেন্ড? আমার পরামর্শ হলো, আপনি এই যে আজকে সারা বাংলাদেশে যে একটা মব জাস্টিসের মতো হয়ে গেল, এইটা আমরা চাই না। আমরা চাই যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা। যদি আপনি প্রচলিত আইনে যদি দ্রুত বিচার করা সম্ভব না হয়, আপনি স্পিডি ট্রাইব্যুনাল করেন, দ্রুত বিচার করে মানুষের কাছে প্রমাণ করেন, অপরাধ করলে তার ক্ষমা নেই, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করেন। এইটাই আমাদের সবচেয়ে বড় দাবি। রাশিদ খান, আপনার প্রত্যাশা এবং পরামর্শ কি? আমার প্রত্যাশা সরকার সফল হোক এবং একই সাথে ন্যূনতম রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি রোডম্যাপের ঘোষণা করুক এবং তাদের যে পরিকল্পনা সেটি দৃশ্যমান করুক। মানুষের মধ্যে কিন্তু একটি সন্দেহ তৈরি হচ্ছে যে সরকার আসলে মানুষকে অন্ধকারে রেখে রাষ্ট্র সংস্কার করতেছে। আমার মনে হয় সরকারের দায়িত্ব এটি আসলে ক্লিয়ার করা। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু শেখ হাসিনা ফিরে আসবে। আমরা কেউ চাই না যে এই সরকার ব্যর্থ হোক। সুতরাং সেই জায়গা থেকে সরকারকে বলবো, জনগণ যে আস্থা বিশ্বাস রেখেছে সেটি আপনারা আসলে সেটি বজায় রাখুন। এবং এই যে আপনার এই সরকারের 6 মাস পরেও মানুষের নানান ধরনের সন্দেহ, সংশয়, মানুষের অনাস্থা তৈরি হচ্ছে, এখন সরকারের উচিত হবে আস্থার জায়গায় ফিরে যাওয়া এবং বিভিন্ন হঠকারী যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সরকার, সেই সিদ্ধান্তগুলো না নেওয়া। এবং মোশাররফ ভাই যেটি বললেন যে এখনো পর্যন্ত কেন আসলে আওয়ামী লীগের যারা তারা গ্রেপ্তার হচ্ছে না, গণহত্যার বিচারটা সরকারকে করতে হবে, শেখ পরিবারের সদস্যদেরকে ধরতে হবে, আওয়ামী লীগকে ধরতে হবে চিরুনি অভিযান চালানোর মাধ্যমে। যদি আপনি আওয়ামী লীগকে না ধরেন, আওয়ামী লীগকে ক্ষমা করে দেন, তাহলে কিন্তু এই শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। জি, ধন্যবাদ রাশেদ খান, ধন্যবাদ এবি মোশাররফ হোসেন, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতির অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।
রহমতুল্লাহ।